আমি পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, আগের বছরে যদি আমি কিছু ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী নই। আমি ক্ষমা চাইতে পারব না। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যেখান থেকে যারা ব্লগ দেখছো, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ঠাকুরের কৃপায় আমি আমার পরিবার সবাই ভালো আছি। আজকে যেহেতু নিউ ইয়ার, তাই জন্য চেষ্টা করলাম সকাল সকাল ঘুম থেকে ওঠা। আর আজকের দিনে রোদ্দুরটাও বেশ সুন্দর উঠেছে। উপরের ছাদের দরজাটা খোলা আছে, খুব আলো আসছে নিচে। সকালবেলায় আমাদের খাবার তো তৈরি হয়ই, সঙ্গে আমাদের পাখিদেরও খাবার তৈরি হচ্ছে। এখন পাখিদের যেহেতু বাচ্চা হচ্ছে, তাই জন্য ভাতের খাবারটা একটু বেশি ওদের দেওয়া হয়। ডিমটা মাঝে মধ্যে দেওয়া হয়, এতে ভাত, বিট, গাজর এসবগুলো মাখিয়ে ওদেরকে খেতে দেওয়া হয়। আজকে রান্নাঘরেও আমাদের একদম জোর কদমে রান্না হচ্ছে। নিউ ইয়ারটা সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে। এখানে বিরিয়ানির চিকেনটা হচ্ছে, আর এখানে আমাদের চিকেন কষার জন্য চিকেনটা রয়েছে। ঈশানের ভাতও আজকে দেখছি সকাল সকাল হয়ে গেছে। ঈশানের খাবারটা মিক্সিতে করে রাখলাম। এখনও ঈশান ঘুমাচ্ছে, আজকে একটু দেরি করেই উঠবে মনে হচ্ছে, তাই জন্য করে একদম রেখে দিলাম। আর এখানে রান্না বান্না হচ্ছে। চলো এবার একটু পাখির ঘরে যাওয়া যাক। পাখির ঘরে এসে ওপরে খাঁচাটা এরকম বন্ধ দেখে তোমরা হয়তো অবাক হচ্ছ। এই কোহিনূর পাখিগুলো যখন বাচ্চা দেয় তখন ওদের একটা প্রাইভেসির খুব দরকার হয়। আমরা আশেপাশে গেলে ওরা প্রচণ্ড ডিস্টার্ব ফিল করে। এই যে এখন খাবার দাবার দিচ্ছি, হাতের কাছে এসে কামড়াতে আসছে। ওই জন্য চেষ্টা করছি ওরা যেন একটু সেফ ফিল করে, কোনো রকম যেন ডিস্টার্ব না হয়, তাই জন্য ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে এই লাভবারটা আমাদের নতুন নিয়ে আসা হয়েছে। বদ্রি পাখির হাঁড়িগুলোতে আমি আর চিন্তন মিলে পেইন্ট করেছি। নিচের যে লাল সাদাটা দেখছো ওটা আমি করেছি, আর এইগুলো চিন্তন ওর মনের মতো ডিজাইন দিয়ে করেছে। মনের মতো করে কালার তো করেছি দুজনে, কিন্তু একটাই ভয় লাগছে যে ওরা যেন হাঁড়িটা দেখে ভয় না পায়। হাঁড়িগুলো কালার করার ফলে বেশ খাঁচাটা কালারফুল লাগছে, তাতে সামনে দাঁড়ালে বেশ দেখতেও ভালো লাগছে। সকালবেলা আমার নিজের সন্তানকে খাওয়ানোর পাশাপাশি এই দুটো সন্তানকে খাওয়ানোরও দায়িত্ব আমার ঘাড়েই কিন্তু আছে। এখন সকালবেলার রুটিনটা আমার একটু চেঞ্জ হয়ে গেছে। সকালবেলা ঈশানের জন্য আগে খাবারটা তৈরি করে দিই। এখন যেহেতু আমার শাশুড়ি মার ছুটি আছে, তাই শাশুড়ি মাকে বলি ঈশানকে একটু খাইয়ে দিতে। আর সেই ফাঁকে এসে আমি এই ছানা দুটোকে একটু ফিড করিয়ে দিই। এরা তো এখনও খেতে শেখেনি, আর যেন আমার অপেক্ষাতেই থাকে কখন আমি এসে এদের একটু খাইয়ে দেব। দুটো পাখিকেই খাইয়ে দিয়েছি ভালোভাবেই। পাখি দুটোর কদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল। এর ফলে আমি আর চিন্তন প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। ছোট্ট বাচ্চা, পাখি, মানুষ, কী হচ্ছে শরীরে কিছু বোঝা যায় না, আর ওরাও বলতে পারে না। তাই জন্য ডাক্তারের সাথে কথা বলেছিলাম। তাছাড়াও চিন্তনের একটা বন্ধু আছে, সে পাখি নিয়ে তার অনেক অভিজ্ঞতা আছে, তার থেকে শলা পরামর্শ নিয়ে ওদের ট্রিটমেন্ট করি। এখন এরা দুজন অনেকটাই সুস্থ আছে, তবে চিন্তনের গায়ে যে পাখিটা রয়েছে সে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর ওইদিকে যে পাখিটা ঢুকে আছে, ওই পাখিটা দেখছি এখনো অল্প করে বমি করছে। ঠাকুরকে অনেক ডাকছি যেন ওরা সুস্থ হয়ে যায়। দুটো পাখি বড্ড প্রিয় আমাদের, একটার নাম ক্যান্ডি, একটার নাম কোকো। সবসময় দেখে বলি যে তাড়াতাড়ি বড় হয়ে যা আর নিজে খাওয়া শিখে যা তাড়াতাড়ি। ওদের খাওয়াতে খাওয়াতে আমার ঈশানবাবু ঘুম থেকে উঠে পড়েছিল। আমার শ্বশুর মশাইয়ের কাছে এতক্ষণ ছিল, তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিয়ে আমি ঈশানের কাছে চলে এসেছি। চিকেন চাপের রেসিপিটা শাশুড়ি মা একবার দেখতে চাইছিলেন, সেটাই ইউটিউবে একটু খুলে দিয়েছিলাম।
ঈশানের আজকে এটা সেকেন্ড টাইম নিউ ইয়ার। যখন ফার্স্ট নিউ ইয়ারটা ছিল তখন ঈশান খুবই ছোট ছিল। ঈশানের এবছর নিউ ইয়ারে তার বাবা যে তার সাথে থাকছে এটা ভেবেই আমি কিন্তু খুব খুশি। সকালবেলা পাখিকে যখন খাওয়াতে গেছিলাম এই হাতটা রান্নাঘরের যে ড্রয়ারগুলো আছে সেখানে চিপে গেছিল। প্রচণ্ড কান্না করছিল, শুনে ছুটতে এলাম, দিয়ে আমাকে দেখে চুপ করে গেছিল। আমার কাছে তো সবসময় আর্নিকা রেডিই থাকে, তার সাথে কালকে রাত্রিরে এইখানে মাথাটা ঠুকে গেছিল, সঙ্গে সঙ্গে একদম ফুলে আলুর মতো হয়ে গেছিল। আমার কাছে একটা থাম্বোফর্ম জেল আছে, তা সেইটা লাগানোর ফলে ফোলাটা অনেক কমে গেছে এবং ও অনেক আরামও পেয়েছে। সঙ্গে আর্নিকা তো খাইয়ে দিয়েছি। বাড়িতে বাচ্চা থাকলে থাম্বোফর্ম জেল আর আর্নিকা রাখাটা খুবই জরুরি। নিউ ইয়ার উপলক্ষে আমাদের ব্রেকফাস্টটা তো সুন্দরই হবে, কিন্তু ঈশানের সেই একই ব্রেকফাস্ট আছে। তাড়াতাড়ি ঈশান বড় হয়ে গেলে আমাদের মতো খাবার খেতে পারবে আশা করি। পুরুষ মানুষদের কাজের একটা লিমিট থাকে, কিন্তু আমাদের হাউসওয়াইফদের কাজের কোনো লিমিট থাকে না। নিউ ইয়ার ছোটোখাটো অনুষ্ঠানে তারা তাদের চাকরি করলে সেখান থেকে ছুটি পায়, কিন্তু আমাদের কোনো দিনই ছুটি নেই। যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক সেখানে আমাদের সবসময় কাজ করে যেতেই হবে। বরঞ্চ অনুষ্ঠানের টাইমে তারা একটু ছুটি পায়, বসে থাকে, কিন্তু আমাদের যেন কাজ আরও বেরিয়ে যায়। তাই আজকে চিন্তনকে বলছিলাম, বাড়িতে আমরা যে পরিমাণে পরিশ্রম করি এই পরিশ্রমটা যদি আমরা বাইরে কোনো কাজে করতাম এর একটা সঠিক পারিশ্রমিক পেতাম। রোজ সকালে উঠে এই বিছানা গোছাও, আবার রাত্রির হলে বিছানা করো, এই করতে করতে বড্ড বিরক্ত এসে গেছে। কিন্তু কি আর করব, এই কাজগুলো তো আমাদেরই করতে হবে। কাজ করতে করতে ঈশানকে দেখে হঠাৎ করে নিচে বসে পড়ে বাইরের দিকে তাকিয়ে আপন মনে কি ভাবছিল। তাই জন্য ওকে একটু ভিডিও করলাম। আর আমরা যে কাজের ব্যাপারটা বলছি না, আমাদের হাউসওয়াইফদের এমনই একটা অভ্যাস, আমাদেরকে যদি একটা চুপচাপ জায়গায় বসিয়ে রাখে আমরা একদিনের বেশি সেখানে বসে থাকতে পারবো না। মনে হয় যে কিছু কাজ থাকলে করি, না হলে ভালো লাগছে না। আমরা বেশি কাজ দেখলেও গজগজ করি, আবার কাজ না পেলেও কাজ খুঁজে খুঁজে করি। আমরা হাউসওয়াইফরা যে কী চাই আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। জানলাগুলো খুলে দিলাম। এই যে বিছানাটা একটু ভালো করে গোছাচ্ছি না, খানিকক্ষণের জন্য, একটু পর ঈশান উঠবে, সব এলোমেলো করে এদিক ওদিক করে দেবে। কিন্তু তা বলে যে বিছানা তুলবো না তা তো হয় না, তাই প্রত্যেক দিনই পরিপাটি করে বিছানাটা করে রাখার চেষ্টা করি। বিছানা ঝেড়ে একদম সুন্দর করে রেখে দিয়েছি, আর বালিশগুলো ওদিকে রেখে দিয়েছি কারণ ঈশান একটু পর উঠলে এদিক ওদিক ঠোকা যাতে না খায়। যখন চেন্নাইতে ছিলাম এই ড্রয়ারগুলো অনেকগুলো কিনেছিলাম, বেশ সুন্দর দেখতে, কিন্তু ট্রান্সপোর্টে আনার সময় এর পায়াগুলো ভেঙে যায়। কিন্তু মা একটা বুদ্ধিমানের কাজ করেছিলেন, পায়াগুলো ড্রয়ারের মধ্যেই রেখে দিয়েছিল। এই ড্রয়ারটা এখন আমার লাগবে ঘরে টুকটাক জিনিসপত্র রাখার জন্য, তাই ফেভিকুইক ছিল, চেষ্টা করছি ফেভিকুইক দিয়ে জিনিসটা আটকে নেওয়ার। জানি না আটকাবে কি, কারণ আঠার ওপর ফেভিকুইকটা যখনই দিচ্ছি সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে। এই ধরনের ড্রয়ারগুলো ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ইউজ হয়, আর টুকটাক ছোটোখাটো জিনিসপত্র রাখতে গেলেও কিন্তু বেশ সুবিধা হয়। আমার এই কম্বলটা রাত্রিরে গায়ে দিই, তো কালকে চিন্তনের কম্বলটা ধুয়ে দিয়েছিলাম, তো আজকে ভাবছি আমার কম্বলটা ধুয়ে দিই। আর ঈশান আমার ট্রাইপডটা নেবে বলে আপ্রাণ চেষ্টা করছে, নিয়ে এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ও তো বোঝে না এটা ওর মাম্মার কত কাজে লাগে। কালকে টেবিল ক্লথগুলো রাত্রিরে একটুখানি ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তো সকালে ধুয়ে একটু মেলে দিচ্ছি। চেষ্টা করছি আজকে বাড়িটা যেন একটু সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি, নতুন বছরটা বাড়িটা যেন সুন্দরভাবে সেজে উঠতে পারে, সেটার চেষ্টাতেই রয়েছি। জানি না কতটা সাকসেস পাবো। নিচে আসার পর দেখছি রান্নাঘরে বিরিয়ানির জোর কদমে প্রস্তুতি চলছে, সমস্ত কিছু রান্না হয়েই গেছে। এবার বিরিয়ানিটা স্টিম দেবে বলে আমার দিদি, মানে রান্নার দিদি, জিনিসটা সব কিছু প্রিপারেশান করছে।
এই যে রান্নার দিদিকে দেখছো, এটা নিয়ে আমাদের 4 নম্বর দিদি। আগে যেসব রান্নার দিদিদের রাখতাম তারা মোটামুটি রান্না পারতো, কিন্তু বিরিয়ানি যে ধরনের জিনিসগুলো আমরা বাইরে থেকে কিনে খাওয়া পছন্দ করি সেই ধরনের জিনিস রান্না করতে পারতেন না। চিন্তনের ইচ্ছা ছিল যে এমন একটা রাঁধুনি থাকবে যে সব রকম রান্না পারবে। তো ঠাকুরের কৃপায় এই দিদিকে আমরা পেয়ে যাই, আর দিদির হাতের প্রত্যেকটা রান্নাও খুব সুন্দর হয়। আসলে দিদির স্বামী রান্নার কাজ করেন, মানে বিয়ে বাড়িতে যে রান্না বান্না হয় তাকে আমরা বাঙালিরা ঠাকুর বলি, সেই ঠাকুরের কাজ করেন, আর দিদিও তার সঙ্গে যেতেন। তাই জন্য দিদি মোটামুটি সমস্ত রান্নাই পারে বলতে গেলে, আর প্রত্যেকটা রান্না খুব সুন্দরভাবে গুছিয়েই করে। তাই দিদি আসার পর থেকে বাইরে থেকে খাবার দাবার আনাটা আমাদের বাড়িতে খুবই কমে গেছে, কারণ বাইরে থেকে আনার ফলে যে কোয়ান্টিটিটা আমরা পাবো সেটা যদি বাড়িতে করি তাহলে পরিমাণেও আমাদের অনেকটা থাকবে। সেই ভেবে আমরা আর বাইরের খাবারটা খাওয়া বন্ধই করে দিয়েছি বলতে পারো। রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের চান বাড়তি যেসব কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আমাদের পাশের বাড়ি একজন আমাদের রান্না দিদির হাতে বিরিয়ানি খেতে চেয়েছিলেন, তো আজকে যেহেতু নিউ ইয়ার তাই জন্য ভাবলাম তেনাদেরকেও একটু দিই, তারাও একটু খুশি হবে। নতুন বছরে কিছু খাবার কিংবা কিছু গিফট পেলে সবাই বেশ আনন্দই পায়। এই রইল তাদের জন্য বিরিয়ানি, আর এখানে রয়েছে আমাদের জন্য চিকেন চাপ। চিকেন চাপটা খুবই অল্প পরিমাণে হয়েছে, তাই জন্য তাদের দিতে পারছি না। পরের বার আমরা একটু বেশি করে করব, তখন আমরা দেব বলেছি। এই বিরিয়ানির বড় হাঁড়িটা কেনার ফলে আমাদের বিরিয়ানি করতে অনেক সুবিধাই হয়েছে। আর এখানে ঈশান ওর গুটি গুটি পায়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে, আর ওর দাদু এখন ওর পাহারাদারে রয়েছে। আসলে আমাদের বাড়িতে যবে থেকে ঈশান হাঁটতে শিখেছে, পালা করে করে আমরা ওকে গার্ড দিই। কোনো সময় শাশুড়ি মা, শ্বশুর, কোনো সময় চিন্তন, কোনো সময় আমি। রান্নাঘরে এত পরিমাণে বিরিয়ানির গন্ধ বেরোচ্ছিল, আমি আর থাকতে পারছিলাম না। তাই বাটি করে অল্প একটু বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে বসে পড়লাম। ঈশানকে ঘুম পাড়িয়ে আমরা এবার সবাই খেতে বসে পড়েছি। বিরিয়ানিটা দেখতে বেশ সুন্দর হয়েছে, আর সত্যি বলছি খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। বিকেলবেলা হয়ে গেছে, ঈশানকে নিয়ে একটু ছাদে এলাম। ও একটু ছাদে হাঁটতে, জিনিস সাথে খেলতে বেশ ভালোবাসে, আর জিনিও ওর সাথে খেলতে বেশ মজা পায়। মাঝে মাঝে ভয় লাগে জেনির নখগুলো একটু বড় হয়েছে তো, যাতে আঁচড় না লেগে যায়। তবে আমি একটা জিনিস নোটিস করে দেখেছি, জেনিও খুব সাবধানী, মানে ঈশানকে সবসময় গার্ড দিয়ে দিয়ে চলে। আজকে যেহেতু নিউ ইয়ার, সবাই একটু ভালো মন্দ খেতে চাইছিল, আর আমার রান্না দিদিকে আজকে সন্ধ্যেবেলায় ছুটি দিয়েছিলাম, তো ভাবলাম সবার জন্য একটু চিকেন পকোড়া করি। চিকেন এক্সট্রা বাড়িতে আনাই ছিল, সেটাই বানাচ্ছিলাম। আর সেই সময় ঈশান রান্নাঘরে এসে প্রচণ্ড দুষ্টুমি করছিল, তাই জন্য চিন্তন বললো আমি ভাবছি তুমি যাও ঈশানকে সামলাও। টাটা, দেখো কেমন ছেলে তোমার। আচ্ছা আমি চলে গেলাম, বলছে টাটা। পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর ঈশানও একটু খেতে চাইছিল, তো ওকে এখন একটু দেওয়াই যায়। তবে ও শশা খেতে খুবই ভালোবাসে, তা শশা খেতেই বেশি চাইছিল। অতটা বড় শসা দিও না। বিরাট ভালো। দেখুন আমার বানানো সকলে খেয়ে খুব বাহবা দিচ্ছে। বাহ বাহ বাহ। তারপর আমি সবাইকে সার্ভ করলাম। এবার আমার ছোট্ট ছানা 1 বছরের দিয়ে সেও খাচ্ছে।
সে শুধু শশা। আজকের দিনটা কারই বা বাড়িতে মন টিকে থাকে বলো? তাই জন্য ঈশানকে ঘুম পাড়িয়ে তারপর উঠলো, খাইয়ে দাইয়ে আমি আর চিন্তন একটু ঘুরতে বেরোলাম। রাস্তায় প্রচণ্ড ভিড়, আর যেদিকটাই যাচ্ছি সেদিকেই দেখছি বক্স বাজিয়ে পিকনিক চলছে। আজকের দিনে তো এটা হওয়াটাই স্বাভাবিক, আর জিনিসটা দেখেও বেশ ভালো লাগছে। যাচ্ছি হচ্ছে আমাদের এখানে চন্দননগর স্ট্যান্ডের ধার। চন্দননগর স্ট্যান্ডের ধার যেমন কলকাতায় ইকো পার্কে ক্রিসমাসটা খুবই বিখ্যাত হয়, তেমনই আমাদের স্ট্যান্ডের ধারটা একটু বেশ জমজমাট হয়। তা সেখানে একটু ঘুরতে যাচ্ছি, রাস্তা বন্ধ ছিল তো একটু ঘুরে ঘুরে যাচ্ছি, গাড়ি রেখে যেতে হবে। আর সামনেই দেখো একটা বড় চার্চ আছে। আমাদের চন্দননগরটা একটা ফরাসিদের সাম্রাজ্য ছিল। আশা করি যারা ইতিহাস নিয়ে পড়েছো তারা চন্দননগরের নামটা জানোই। খুবই সুন্দর লাগছে, লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আর সামনের গাছগুলোর জন্য যেন আরও সুন্দর লাগছে। যাওয়ার পথে চিন্তন আমাকে বলছে নিউ ইয়ার আসছে, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করো। তখন আমি ওকে উত্তর দিলাম যে ক্ষমা করার তো কোনো প্রশ্ন আসছে না। আমি যদি কিছু ভুল করে থাকি তার জন্য আমি কথা শুনেছি, আর তুমি যদি কিছু ভুল করে থাকো তার জন্য তুমি কথা শুনেছো। তাই এর জন্য ক্ষমা চাওয়া এসবগুলো আমার ঠিক পছন্দ হয় না। এগুলো এখন চলতি কথা বেরিয়েছে, তাই জন্য এখন সবার মুখে মুখে এই ব্যাপারটা ঘুরছে। পরিষ্কার ব্যাপারটা হলো, আমি যদি কিছু অপরাধজনক কাজ করে থাকি, অন্যায়জনক কোনো কথা বলে থাকি, তাহলে আমাকে লোকের কাছ থেকে কথা শুনতেই হবে। আর কেউ যদি আমার কাছে সেম জিনিসটা করে থাকে, তাহলে আমাকেও তাকে দুটো খারাপ কথা বলতেই হবে। তো কেউ বাজে ব্যবহার করলে সে বাজে ব্যবহার পাবে, এটাই হচ্ছে একটা প্রাকৃতিক নিয়ম বলতে পারেন। তো তার জন্য ক্ষমা চাওয়ার কিছু নেই, এটাই আমার মনে হয়। তাই জন্য আমি ওকে বললাম যে এইসব ব্যাপারগুলো আমাকে কাছে বলো না, আমার ভালো লাগে না। এসব নিয়ে আলোচনা করতে করতে একটুখানি দুজনে হাত ধরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমি ওকে এটাও বললাম যে যদি আমি আগের বছরে কিছু ভুল অন্যায় কিছু করে থাকি, তার জন্য আমি ক্ষমা চাইতে পারবো না, আর তুমি আমার কাছ থেকে চেয়েও না। তো যাই হোক, মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, তাই পাখিগুলো কিনতে চাইছিলাম, কিন্তু অনেক দাম বলছে, এক পিস 80 টাকা করে। কিন্তু আমি অনলাইনে দেখেছিলাম এগুলোর দাম অনেকই কম, তার জন্য আর নিলাম না। ঈশানের জন্য টুকটাক কটা জিনিস কিনলাম, আর এই ফটো ফ্রেমগুলো দেখছিলাম, বাট আর নিইনি, কারণ দামগুলো প্রচণ্ড বেশি বলছে। মেলার জিনিস দাম তো বেশি হয়, তো আমার যদি পকেট ফ্রেন্ডলি হয় আমি তবেই সেই জিনিসটা কিনবো, তাই না? তাই জন্য আমি আর কিনলাম না। আমার মনে হয় এখন অনলাইনে যেন এদের চেয়েও অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। তো এবার বাড়ি ফেরার পালা হয়ে গেছে। বেশ ঘুরলাম, সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। আর রাস্তায় প্রচণ্ড ভিড়, আর ওই যে চিন্তন গাড়ি নিয়ে আসছে। তো ঘুরতে ঘুরতে আজকে বাড়ি ফিরতে অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা নাগাদ বাড়ি ফিরলাম। তো ঈশানের এই ডুগডুগিটা ভেঙে গিয়েছিল, তো ওর জন্য এরকম একটা ডুগডুগি কেনা হয়েছে, আর এটা কেনা হয়েছে। এটা ভেতরে আলো জ্বলে, ঈশানের এটা খুব ফেভারিট। আগে একটা ছিল, বাট খেলতে খেলতে ভেঙে গেছিলো, তা সেটাই আজকে একটা কিনলাম। আর একটা এই ডুগডুগিটা কিনেছি, এটা ওর বেশ ভালো লাগে। এই যে আলো জ্বালিয়েছি দেখো, বেশ সুন্দর। আর দুটো পাখি কিনেছি, ওই ছোটো ছোটো পাখিগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো, তো টিভির মাথায় রেখে দিয়েছি। আর ঈশানের জন্য সেরকম কিছু কিনিনি, কারণ আমার ছেলে সবই ফেলে ফেলে ভেঙে দিচ্ছে এখন। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, কালকে নিউ ইয়ার হয়ে গেছে। আর আমি কালকে রাত্রি 12টার সময় ব্লগটা এন্ড করবো বলেছিলাম তোমাদেরকে নিউ ইয়ার উইশ করে, কিন্তু মানে রাত্রিবেলা এত হই হট্টগোল, নিউ ইয়ার বলে কথা, তোমরা বুঝতেই পারছো। পাড়াতে পিকনিক হচ্ছিল, প্রচণ্ড বোম ফাটছিল, সবাই নাচানাচি করছিল, বাইরে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। ঈশানও রাত্রি 12:30টায় কালকে ঘুমিয়েছে, কারণ প্রচণ্ড বোম ফাটছিল। বাড়িতেও একটু হই হট্টগোল, বেশ একটা সুন্দর মহল হয়েছিল। তো সবাই একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আজকে যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি যে আমি ভিডিওটা এডিট করতেই ভুলে গেছি। তো ভাবলাম এখন তোমাদেরকে নিউ ইয়ার উইশ করে দিই। তো চলো, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবে, আনন্দে কাটাও নতুন বছরটা। সবাই ভগবানের কৃপায় সুস্থ থাকো, ভালো থাকো, সবার মনোকামনা পূর্ণ হোক, এটাই চাওয়া। আর এখন সরে এসো, বিকেলবেলা হয়ে গেছে, ঈশান ঘুম থেকে এইমাত্র উঠলো। তো ও যখন ঘুমায় আমি তখনই ব্লগগুলো এডিট করি। তো এই সময় আমি নোটিস করলাম এই জিনিসটা হয়েছে।
তো ভাবলাম যে চলো এখন এই ভিডিওটা লাস্টটুকু বলে শেষ করে দিই। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা। ঈশান প্রচণ্ড দুষ্টুমি করছে, আমি আর কথা বলতে পারছি না। একটু চোখের আড়াল হলে যদি খাট থেকে পড়ে যায় ওটাই হচ্ছে ভয়। চলো টাটা।